মূল পান্ডা হাজতে, তবুও দাপট কমছে না সাগরেদদের। আরিয়াদহে মা ছেলেকে মারধরে জালে জয়ন্ত সিং। জয়ন্ত গ্রেফতার হলেও বেপরোয়া সাগরেদরা। জয়ন্তের দাদাগিরির প্রতিবাদে আন্দোলনরত এক তরুণীকে হুমকির অভিযোগ। ঠিক কি হয়েছিল জানবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, যেটা অভিযোগ সেটা হচ্ছে এই যে আরিয়াদহে যে মা ছেলেকে মারধরের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত জয়ন্ত সিং। এবং জয়ন্ত সিংকে গ্রেপ্তার করার পরে কিন্তু এই যে তাদের যে ক্লাব অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের যে সদস্য হয়েছে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ যে রয়েছে ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু হুমকি দিচ্ছে ওই যে আন্দোলন সামনের সারিতে যে তরুণী যে নেতৃত্ব দিয়েছিলেন তার উদ্দেশ্যে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। গোটা ঘটনার অভিযোগ দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী এবং তার পরিবার। তার অভিযোগের ভিত্তিতে কিন্তু অভিযুক্তদের খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানা পুলিশ। বেশ, স্বস্তি পাচ্ছি পুরোপুরি একদমই না, আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। কিছু এভিডেন্স আমি পেয়েছি, ওদের তালতলা স্পোর্টিং ক্লাবের টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, জয়ন্ত সিং যে আসল, তার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম করা হয় বা তার পাশে থাকে না বা এরকম কিছু। তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। কিছুদিন পরে বেরিয়ে গেলে আপনারা কিভাবে থাকবেন, এই করবেন ওই করবেন, অনেক কিছু থ্রেট করেছে। এখন সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তার হয়েছে, কিন্তু আগেও তো গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারো পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য আমাদের যে ফ্লেক্স গুলো লাগানো ছিল, ফ্লেক্স গুলো ছেড়ে দিয়েছে। ওর ওখানকার লোকজনেরা ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ। ধরা পড়েও বেপরোয়া জয়ন্ত সিং। আরিয়াদহে মা ছেলেকে মারধরে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার পর নিজেই গাড়ি চালিয়ে গা ঢাকা জয়ন্তের। উত্তরবঙ্গে এক বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল এই জয়ন্ত সিং। সিম বদলে বদলে পরিবারের সঙ্গে সে যোগাযোগও করে। টাকা শেষ হয়ে যাওয়ায় তারপর কলকাতায় ফেরে জয়ন্ত সিং। আর এই খবর পেয়েই বরানগর থেকে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্তের 4 দিনের পুলিশ হেফাজত ব্যারাকপুর আদালতের। বোলপুরের খবরে নজর রাখবো। বোলপুরে আগুনে পুড়ে মৃত্যু মা এবং শিশুর। বন্ধ ঘরেই ঝলসে মৃত্যু 4 বছরের শিশু সহ মায়ের। অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমানের হাসপাতালে ভর্তি বাবাও। অভিযোগ উঠছে রাতে কেরোসিন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি জানা যাচ্ছে জানবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, একদমই যেটা বলে রাখবো আমি, যেটা অভিযোগ করছে তাদের বড় ছেলে কিন্তু পাশের ঘরে ঘুমাচ্ছিল। সে কিন্তু তার বাবা মায়ের চিৎকার শুনে সে কিন্তু ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে তার বাবা মা অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সে যেটা সরাসরি অভিযোগ করছে, যে ঘরে তারা শুয়েছিল তার ঘরের ঠিক সামনে অর্থাৎ জানলার সামনে একটি কাঠি পড়েছিল এবং তার মধ্যে একটি কাপড় জড়ানো এবং সেখান থেকেই আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে কেরোসিনের গন্ধ ছিল, গোটা ঘর জুড়ে কেরোসিনের গন্ধ ছিল, এমনটাই সে দাবি করছে। যদিও কারা করেছে সেই বিষয়ে সে কিছু স্পষ্ট করে বলতে পারছে না। সে কিন্তু সরাসরি জানাচ্ছে যে তাদের সঙ্গে পারিবারিক বা তাদের সঙ্গে যে পাড়াগত কোনো বিবাদ কারোরই ছিল, তাদের সবার সঙ্গেই কিন্তু সুসম্পর্ক ছিল, এমনটাই কিন্তু জানাচ্ছে। যদিও কেউ বা কারা ফোন করেছে বলেই সে জানাচ্ছে। ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ইতিমধ্যেই ফরেন্সিক দলকে খবর দিয়েছে, তারা আসবে, এসে ফরেন্সিক টেস্ট করবে যদি তদন্ত অগ্রগতির জন্য। কিন্তু পরিবারের অভিযোগ যে সম্পূর্ণভাবে এটি খুন করা হয়েছে। তাদের বাবা চেষ্টা করা হয়েছিল খুন করার এবং তার মা এবং তার ভাইকে খুন করা হয়েছে। বাবা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বর্ধমানে মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। বেশ, ধন্যবাদ। পুরো বাড়িতে আগুন জ্বলছে। ভোল্টেজে একটু প্রবলেম ছিল, যেন ফ্রিজ বন্ধ ছিল, দাদা করে আগুন জ্বলছে। দরজাটা হালকা ঠেসানো ছিল, আমি খুললাম, মা দেখছি নিচে ছটফট করছে, ওর আব্বা দেখছি ওই ধারে একটা লোহার দরজা আছে, ওইটা মানে এমনি টাইট, খুব কষ্ট করে খুলেছে, যে খুলে দাঁড়িয়েছে, সব তো জ্বলছে পুরো শরীর। ভাই তো দেখছি বিছানায় ছটফট করছে, দেখা যাচ্ছে যে কেরোসিন তেলের গন্ধ। আর আমি যখন প্রথম ঢুকি রুমটাতে, তখন পুরো অক্সিজেনের মানে পার্সেন্টেজ 0। আমার বাবা মায়ের কারোর সাথে কোনো দুশ্মনী ছিল না। আর উন্নতি দেখে যদি জলে কার মনে কি থাকে, পুলিশের দ্বারা আমার মনে হয় না যে সেরকম কিছু হবে। সিবিআই হেল্প চাই। পুরো অবস্থায় কিছু ছালটাল কিছু ছিল না, সব ছটফট করছে। তারপর আমার বাড়িতে এসে যখন দেখলাম জানলার ধারে ওই কাচ্ছি ন্যাকড়াতে জড়ানো ওই
ইয়েটা কাঠিটা পড়েছিল। কারোর সঙ্গে কারোর শত্রু নাই। আমাদের ওই নিষ্পাপ বাচ্চাটা যেভাবে মরেছে তার থেকে ওইরকম কঠিন ভাবে চেয়েছিল, এরকম ভাবে মরে। ওই নিষ্পাপ বাচ্চাটাকে এরকম ভাবে মারলো, কঠিন থেকে কঠিন তার শাস্তি যায়। সব পুড়ে গেছে। আমরা প্রথমত ভেবেছিলাম, কেউ বললো ফ্যান বাস্ট হয়েছে, কেউ বললো শর্ট সার্কিটে হয়েছে। সব গ্রামের ভাইরা সব দেখেছে যে কেরোসিন তেলের একটা কাঠিতে ন্যাকড়া জলটানো জানলা সাইডে পড়ে আছে। তো হাসপাতাল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই কিন্তু বলে যে এটা কেরোসিন তেলের গন্ধ আসছে। হত্যা করা হলো, যেভাবে মারলো, আমরা এর জন্য সিআইডি তদন্ত চাইছি এবং পুলিশ কুকুর দিয়ে এর আমরা তদন্ত চাইছি, যে পুলিশ কুকুর আনা হোক। হাথরাসের দিকে নজর রাখবো। হাথরাসে স্বজন হারাদের হাহাকারের মধ্যেই হাথরাসে পৌঁছলেন রাহুল গান্ধী। আলিগড় হয়ে হাথরাসে পৌঁছলেন রাহুল। স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা লোকসভার বিরোধী দলনেতার। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়। যোগী রাজ্যের বিপর্যয়ে রাজনৈতিক তরজার মধ্যেই হাথরাসে পৌঁছলেন রাহুল গান্ধী। की बात है, बहुत परिवारों को नुकसान हुआ है, काफी लोगों की मृत्यु हुई है, तो दुख की बात है। मैं इसको राजनीतिक प्रिज्म से नहीं कहना चाहता हूँ, मगर प्रशासन की कमी तो है जी, और गलतियां तो हुई हैं, तो ये पता लगाना चाहिए। और शायद सबसे जरूरी बात कि कॉम्पनसेशन सही मिलना चाहिए, क्योंकि ये गरीब परिवार है, मुश्किल का समय है इनके लिए, तो कॉम्पनसेशन ज़्यादा से ज़्यादा। और मैं यूपी के चीफ मिनिस्टर से विनती करता हूँ कि दिल खोल के कॉम्पनसेशन करें। এদিকে কলকাতা বিধানসভায় শপথ নিয়ে জটিলতা জারি। শপথ পাঠ করাতে নারাজ ডেপুটি স্পিকার। প্রোটোকল মেনে স্পিকারের উপস্থিতিতে শপথ পাঠ করাতে চান না আশিস বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পরিস্থিতি কোনখানে দাঁড়িয়ে রয়েছে, এই জটিলতা কাটার কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা জানবো। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, জটিলতা কাটার দুটো উপায় রয়েছে। প্রথমত হচ্ছে যে বিয়ে কমিটির যে বৈঠক 12টার সময় হতে চলেছে বিধানসভার অধিবেশন শুরুর ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সেই কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন যে বিধানসভার অধ্যক্ষই শপথ বাক্য পাঠ করাবেন এবং বিধানসভার অধিবেশনের মধ্যেই শপথ বাক্য পাঠ করানো হবে, সেটি একটি প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে পুনরায় যদি রাজভবনের তরফ থেকে জানানো হয় যে ডেপুটি স্পিকার তিনি যেহেতু শপথ বাক্য পাঠ করাতে রাজি হচ্ছেন না, ফলে অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হচ্ছে শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে। এই দুটো উপায় রয়েছে। তো সূত্রের খবর দ্বিতীয়টার ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত কম এবং বিধানসভার সঙ্গে রাজভবনের যেভাবে দূরত্ব বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভাও গতকালকে বলে দিয়েছিল যে তারা অসহায় নয়, তারাও সাংবিধানিক রীতি বা আইন মেনে তারাও প্রক্রিয়া করার দিকে এগোচ্ছেন। ফলে মনে করা হচ্ছে দুপুর 12টাতে যে বিয়ে কমিটির বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে নেবেন যে বিধানসভার অধিবেশনের বাকি কার্যনির্বাহী করার পাশাপাশি এই দুইজন বিধায়কের যে শপথ, সেটা অধ্যক্ষের উপস্থিতিতেই তারা করাবেন। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যেটা বিধানসভা সচিবালয় সূত্রে জানতে পারছি যে এখনো পর্যন্ত বিধানসভা ডেপুটি স্পিকার রাজভবনের তরফ থেকে শপথ বাক্য পাঠ করানোর জন্য কোনো চিঠি এখনো পর্যন্ত হাতে তিনি পাননি। যদি পান, তিনি রাজভবনকে জানিয়ে দেবেন। যেহেতু স্পিকার এখানে রয়েছেন, তিনি অধিবেশন পরিচালনা করছেন, তিনি কলকাতাতে রয়েছেন, ফলে প্রোটোকল মেনে স্পিকারেরই এই শপথ বাক্য পাঠ করানো উচিত, তিনি এই দায়িত্ব নেবেন না। বেশ, ধন্যবাদ।